নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বরেন গঙ্গোপাধ্যায় রচিত রাত ৩:১০। গল্পটি নেওয়া হয়েছে বরেন গঙ্গোপাধ্যায়ের একালের বাংলা গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, রাত ৩:১০। দিন কয়েক আগে পাহাড়পুরের সেই রহস্যজনক মৃত্যুর সংবাদ খবরের কাগজে ছাপা হয়েছিল। কাগজে এমন অনেক ঘটনাই ছাপা হয়, তা নিয়ে সেরকম কেউ মাথা ঘামায় না। কিন্তু সংবাদটা পড়ার পরেই ডিটেকটিভ ব্রতীশ পালিতের মাথায় কেমন একটা সন্দেহ চারা দিয়ে উঠল। ওটা মৃত্যু তো বটেই, তবে কি হত্যা না আত্মহত্যা? আসলে পাহাড়পুরের যে বাড়িটার কথা উল্লেখ করা হয়েছে, সেই বাড়ির সাথে সামান্য একটু স্মৃতি জড়িয়ে আছে ওর, আর সেই কারণেই তার এমন সন্দেহ। মনে পড়ল আজ থেকে প্রায় বছর ৫ আগে ও এবং ওর এক বন্ধু অলোক নির্জন ওই টিলার চূড়োর বাড়িটায় দিন ৭ জন্য বিশ্রাম নিতে গিয়েছিল। বাড়িটা প্রায় সারা বছরই ফাঁকা থাকে। কখনো হয়তো বাড়িটার যারা মালিক, সেই এবি লাল এস্টেট থেকে লাল ভ্রাতৃদ্বয় এখানে অবসর কাটাতে আসে। ওরা সঙ্গীত প্রিয় মানুষ। গানের আসর টাসর বসিয়ে কয়েকটা দিন খুব হইচই করে তারা আবার এস্টেটে ফিরে যায়। যাই হোক, সেইবার ওরা নিজেদের পরিচয় দিয়ে এস্টেট ম্যানেজার চন্দ্রিকা প্রসাদকে চিঠি লিখতেই অনুমতি পেয়ে গিয়েছিল। তারপর দিন ৭ ওখানে গা এলিয়ে কাটিয়েও গিয়েছিল। বাড়ির কেয়ারটেকার রামপেয়ারির যথেষ্ট বয়স হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে সে বাড়িটাকে আগলে রেখেছে। খুবই বিশ্বস্ত আর কর্মঠ লোক, কিন্তু হালে বয়স হওয়ায় চোখে সে ভালো দেখতে পায় না। তেমন গা গতর খাটিয়ে যে কাজ করবে তাও আর পারে না। ব্রতীশরা ওখানে গিয়ে হাজির হলে রামপেয়ারি জিজ্ঞেস করেছিল, সাহাব, আমি তো বুড়া হয়ে গেছি, তা আপনাদের জন্য কি কোই দুসরা আদমি বুলাবো? আরে না না পেয়ারি ভাই, ও তুমি নিজে যা পারো তাতেই আমাদের বেশ চলে যাবে। এই আমাদের নিয়ে তুমি অত ভেবো না তো। ওই বৃদ্ধ রামপেয়ারির ওপরেই ওরা ভরসা রেখেছিল, তাতে ওদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। মনে পড়ছে কাঠের বাড়িটা একেবারে টিলার মাথায়, চারপাশে সুন্দর যত্ন করা লন আর ফুলের বাগান। বাড়িটার সামনের দিকে আঁকা বাঁকা একটা রাস্তা ক্রমশ নিচের দিকে নেমে গেছে। এখান থেকে দেখলে মনে হয় রাস্তাটা যেন জঙ্গলের মধ্যে ঢুকে কোথায় যেন হারিয়ে গেছে। আর বাড়ির পেছনের দিকের চৌহদ্দি ছাড়ালে অদ্ভুত রকমের একটা খাদ, খাড়াই ৫০০-৭০০ হাত নিচের দিকে নেমে গেছে। ওই খাদে একবার গড়িয়ে পড়লে তার আর কোনো চিহ্নই পাওয়া যাবে না। তবে এই রক্ষে যে চট করে কেউ ওই খাদের মুখে গিয়ে পড়তেও পারে না। বাড়িটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে হাত ১০ তফাতে বিরাট একটা পাথরের চাঁই। হঠাৎই সেটার দিকে চোখ পড়লে মনে হবে যেন বিরাট আকারের একটা সিংহ বাড়িটার দিকে ওঁত পেতে বসে আছে। পাথরটা যেন কোনো শিল্পী কুঁদে কুঁদে অমন আকৃতি দিয়েছেন। অবিকল সেই কেশর, সেই চোখ, সেই মুখ। পাথরটা সম্পর্কে রামপেয়ারিকে জিজ্ঞেস করেছিল ওরা। আচ্ছা পেয়ারি, এই যে পাথরটাকে সিংহের মুখের মতো দেখতে লাগছে, তা এটা কি কোনো শিল্পী বানিয়েছেন? না না বাবুজি, এমন বড় একটা পাথর, ওটাকে কাট কাট কে কি এমন একটা মুখ বানানো
কোনো ইনসানের কাজ? ভগবানই ওটা বানিয়েছে। আধা বাংলা আর আধা হিন্দি মিশিয়ে বলল পেয়ারি। সেই পেয়ারির মুখ থেকেই তারা জানতে পারে প্রায় 100 বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পাহাড়পুরের এই টিলাটি দুটো ভাগ হয়ে যায়। এক ভাগ এখনো দাঁড়িয়ে আছে, তার উপরেই এই বাংলোখানা। আরেক হাত বসে গিয়ে তৈরি হয়েছে ওই খাতটা। সেই সময় নাকি এই কালো পাথরটি সেখানে বসে যায়। সেটার এমন সিংহের মতো আকৃতি সেই সময়ই তৈরি হয়ে গিয়েছিল। ব্রতীশ সমস্ত ঘটনা হাঁ করে শুনল। ওরা মানে এই ডিটেকটিভ লাইনের লোকেরা এই সমস্ত আজগুবি কথায় খুব একটা বিশ্বাস করে না। স্টেশনে নেমে একটা টাঙা গাড়ি নিয়ে ব্রতীশ চলল পাহাড়পুরের সেই বাংলোর উদ্দেশ্যে। পথে যেতে যেতে গাড়োয়ানকে সে জিজ্ঞাসা করল, আচ্ছা, অরুণবাবু কীরকম লোক ছিলেন গাড়োয়ান ভাই? অরুণবাবু? হ্যাঁ, ও তো বহুত বড়িয়া আদমি থা সাহব। ও আচ্ছা, আর ওর ভাই বরুণলাল? ও ভি খুব ভালো লোক। তা ওদের কোনো শত্রু আছে কিনা তা তুমি জানো? গাড়োয়ান অবাক হলো। আচ্ছা, মুশকিল, ও কি করে এইসব জানবে? তবে লোক দেখে তো বোঝা যায়, শত্রু থাকলে মানুষ অমন দিলদরিয়া হয় না। আচ্ছা, ওদের ভাইয়ে ভাইয়ে কিরকম সম্পর্ক ছিল? গাড়োয়ান বলল, ए इतना मिलजुल बहुत कम जगह देखने को मिलता है बाबू। ए देखिए ना, अरुण लाल दी मारा गेलेन আর ওর ভাই কেমন পাগল মতো হয়ে গেল। বুঝলাম। আচ্ছা ভাই, ও বাড়ির কেয়ারটেকার রাম পেয়ারিকে তুমি চেনো? জি বাপুজি, ও তো বুढ़ा बन गया। মাঝে মাঝে হাঁপানিতে একটু কষ্ট পায়, पर ও भी ভালো লোক। ও বাড়িতে এর মধ্যে কোনো লোক আসেনি? नहीं बाबूजी, हर बार बाबू लोग के साथ बहुत गाइए बजिए আসে। इस बार से बोरा দুজনেই এসেছিল, আর কাউকে আমি দেখিনি। ততক্ষণ টাঙাটা চড়াই ভাঙতে ভাঙতে একেবারে সেই বাংলোর কাছাকাছি চলে এসেছিল। বারান্দায় একটা বড় ল্যাম্প জ্বলছে। বাবা, এত রাতেও বাড়িতে আলো জ্বলছে? হ্যাঁ, ওটা তো রোজই জ্বলে বাবু। সাহেবেরা এ বাড়িতে এলে রাম পেয়ারি ওই আলোখানা জ্বালিয়ে রাখে। ওই তো এক নিশান হে কে বাবুরা বাড়িতে আছেন। গাড়িটা বাংলো সদর অবধি চলে এলো। গাড়ি থেকে ব্রতীশ নেমে পড়ল। প্রথমে রাম পেয়ারির খোঁজ করতে হবে। তুমি একটু দাঁড়াও তো ভাই, আশপাশটা একটু দেখে নি। ধীরে ধীরে বাংলোর বারান্দায় উঠে এলো ব্রতীশ। বাড়িটা কেমন যেন নিস্তব্ধ। এখানে এখন যে রাম পেয়ারি কোথায় কে জানে। একবার এপাশ ওপাশ করল, আর ঠিক তখনই হঠাৎ সে চমকে উঠল। কে কে ওখানে? বেশ ভারী গলা। ব্রতীশ স্থির হয়ে দাঁড়িয়ে উত্তর করল, আগে আমি। লোকটার পরনে আলখাল্লার মতো ঢিলে ঢালা একটা পোশাক। লোকটা এগিয়ে এলো। তা আমিটা কে? আগে আমি কলকাতা থেকে আসছি। নমস্কার, আমার নাম ব্রতীশ পালিত। আমি একজন ডিটেকটিভ। আমি বছর 5 আগে এ বাড়িতে একবার এসছিলাম, কিন্তু আপনাকে তো ঠিক। আচ্ছা, আপনি কি বরুণলাল? ঠিকই বলেছেন, এখন আমি শুধুই বরুণলাল। কিন্তু কিছুদিন আগেও আমার কোনো আলাদা পরিচয় ছিল না। আমি আর আমার দাদা একসঙ্গে মিলে একটাই নাম ছিলাম, অরুণ আর বরুণলাল। তাই থেকেই তো আমাদের জমিদারির নাম হয়ে গিয়েছিল এ বি লাল অ্যান্ড এস্টেট।
লোকে ওই নামেই চিনতো আমাদের। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বড়ুলাল ব্রতীশের হাত দুটো জড়িয়ে ধরল। আমি আমি আপনার মতোই একজনের খোঁজ করছিলাম জানেন। আমার দাদার মৃত্যুর পর আমি একটা রাতের জন্য ঘুমোতে পারিনি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে দাদা আর নেই। এই দেখুন না, দেখুন না, এত রাতেও আমি বিছানায় শুয়ে থাকতে না পেরে কেমন পাগলের মতো বাইরে এসে ঘোরাঘুরি করছি। ব্রতীশ টাঙাওয়ালাকে পয়সা মিটিয়ে ছেড়ে দিয়ে এলো। এমন সময় রামপেয়ারিকে দেখা গেল। সারা গায়ে তার কম্বল জড়ানো, শরীরটা যেন আরও ভেঙে গেছে। রামপেয়ারি ওকে চিনতে পেরে সালাম করল। ভালো আছো রামপেয়ারি? তোমাদের এই দুর্দিনের খবর পেয়ে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, চলেই এলাম। রামপেয়ারি কিছু বলার আগেই আবার বড়ুলাল এগিয়ে এলেন। পেয়ারি, বাবুকে গেস্ট হাউসের দরজা খুলে সব কিছু বুঝিয়ে দাও। এখন আপনি একটু বিশ্রাম করে নিন ব্রতীশবাবু। কাল ভোরে উঠে আমি এ বিষয়ে আপনার সাথে একটু কথা বলবো। ব্রতীশ এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আর বিশেষ আপত্তি করল না। রামপেয়ারি ব্রতীশকে সেই আগেকার ঘরটাতেই এসে বসালো। বিছানার চাদর টাদর বিছিয়ে আবার সেলাম ঠুকল। আমি তাহলে যাই বাবুজি। ব্রতীশ আর বাধা দিল না। যাও। পরে রামপেয়ারি বেরিয়ে গেলে ও দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মা গো, সত্যি সত্যি এখন একটু ঘুম দরকার। বোধহয় একটু চোখ জুড়িয়ে এসেছিল ওর। তখনই দরজায় এমন ঠুকঠুক শব্দ। টর্চটাকে মুঠোর মধ্যে চেপে ধরে ব্রতীশ উঠে দাঁড়ালো। কে? দরজা খোলো, কথা আছে। ব্রতীশ বুঝল বড়ুলালেরই গলা। এগিয়ে গিয়ে সে দরজা খুলল। আপনার ঘড়িখানাতে এখন ঠিক কটা বাজে একটু বলতে পারবেন? আগে ওই রাত 3টে। তার মানে আরো 10টা মিনিট সময় আছে। 10 মিনিট? ব্রতীশ কেমন বোকার মতো তাকিয়ে রইল। মানে আর 10 মিনিট পরে কি? 3:10 সময় আমার দাদার মৃত্যু হয়েছিল, আর সেই জন্যই এই সময়টা আমার কাছে বড়ই মর্মান্তিক। ব্রতীশ কোনো কথা খুঁজে পেল না। আসুন না আপনাকে ঘটনাটা একটু বুঝিয়ে বলি। ব্রতীশ গায়ে একটা জামা চাপিয়ে বেরিয়ে এলো। আগে আমার দাদার ঘরটা একটু দেখে যান। বড়ুলালের পিছন পিছন এগিয়ে এলো ব্রতীশ। ঠিক বিপরীত দিকে মিউজিয়ামের পাশেই একটা ঘর। সেই ঘরে ঢুকে পড়ল ওরা। ওপরে একটা ঝাড় লণ্ঠন জ্বলছে, কেমন যেন স্বপ্নময় পরিবেশ। ঘরে দুটো খাট, একটাতে বিছানার ওপরে বাঁধানো একটা ছবি, তার উপরে কিছু ফুল ছিটিয়ে রাখা। ব্রতীশ জিজ্ঞেস করল, তাহলে এই কি আপনার দাদার ছবি? এই খাটেই দাদা শুতো, আর আমি শুতাম ওই খাটটায়। ব্রতীশ ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করল, তা কি হয়েছিল দয়া করে বলবেন? বলবো ব্রতীশবাবু, সব বলবো। সব বলবার জন্যই তো আপনাকে এত রাত্রে ডেকে আনলাম। তা আপনি জানেন নিশ্চয়ই যে আমরা দুজনে কিছু গানের চর্চা করতাম। গাইয়ে বাজিয়ে কাউকে দেখলে রীতিমতো পাগল হয়ে উঠতাম। তাছাড়া
গানের সমজদার কাউকে পেলে তো আর কোনো কথাই ছিল না। আমরা তার জন্য সব কিছু করতে পারতাম। হ্যাঁ, তা বলতে পারেন আমরা এখানে গানের লোভেই ছুটে এসেছিলাম। তাই? তা গানের লোভে এখানে কেন? খবর পেয়েছিলাম সূর্য শঙ্কর এখানে বিশ্রাম করার জন্য 2 দিন থাকতে চেয়ে আমাদের এস্টেটের ম্যানেজার চন্দ্রিকা প্রসাদের কাছে চিঠি দিয়েছিলেন। সূর্য শঙ্কর মানে এখনকার গানের জগতের যিনি সূর্য, তার সঙ্গ পাওয়া কি অত সোজা কথা? তো আমরা দুজনেই এখানে চলে এলাম। যথা সময় সূর্য শঙ্করও এলেন, কিন্তু তিনি এলেন একা। এখানে এসে আমাদের দেখে তিনি যেন কেমন অবাক হয়ে গিয়েছিলেন, একটু যেন বিরক্ত হয়েছিলেন। হ্যাঁ, আসলে এখানে উনি একা থাকতে চেয়েছিলেন। তো তো আমরা তো তাকে ধরে বসলাম যে গান শোনাতে হবে, কিন্তু সূর্য শঙ্কর বললেন তিনি নাকি তার গলাকে বিশ্রাম দেওয়ার জন্যই এখানে এসেছেন, সুতরাং তিনি আমাদের কথা রাখতে পারবেন না। কিন্তু আমরাও তো নাছোড়বান্দা। শেষটায় অনেক জোড়াজুড়ির পর উনি নিমরাজি হলেন। আমার দাদা অরুণলালও গিয়েছিলেন। দুজনের গানের লড়াই চলল বেশ অনেকক্ষণ। শেষটায় মনে হলো ওস্তাদ সূর্য শঙ্করও আমার দাদার কাছে হেরে গেলেন। সে আমাদের কি উত্তেজনা তখন, তা বুঝলেন ব্রতীশবাবু। সেই দিনও গান গাইতে গাইতে এমন রাত 3টে বেজে গিয়েছিল। দাদা বললেন, চলুন ওস্তাদ, আমরা পেছনের সেই সিংহ মূর্তির কাছে যাই। ওখানে ওই সিংহের মাথার ওপর পা ছড়িয়ে বসে একখানা প্রভাতী রাগ ধরি। ওই পেছনের খাদের দিকে? হ্যাঁ, ওই যে সিংহ মূর্তির মতো যে পাহাড়ের চূড়াটা আছে, ওইটা। তা চলুন না, একটু ঘুরে আসি ওই দিকটা থেকে, কি বলেন? আবার ওরা ঘর থেকে বেরিয়ে এলো। আসুন আসুন, এই দিকে আসুন। বরুণলাল ব্রতীশকে টেনে নিয়ে এলেন সেই খাদের দিকে। চাঁদের আলোয় চারিপাশ ঝলমল করছে। ব্রতীশ দেখল চাঁদের আলো পড়ে সিংহমূর্তিটা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। মশাই, এই ঘড়িতে দেখুন তো এখন কটা বাজে? ওই 3:10। হ্যাঁ, এই সেই সময় দাদা আমার সিংহমূর্তির মাথায় ঠিক এইভাবে হ্যাঁ, এইভাবে উঠে পড়লেন। বরুণলাল তরতর করে পাথরের গা বেয়ে ওপরে উঠে গিয়ে একেবারে সিংহটার মাথায় গিয়ে বসে পড়লেন। এই জায়গায়, ঠিক এই জায়গাটায় দাদা ডাকলেন, আসুন সূর্য শঙ্কর ওস্তাদ, আসুন আসুন, উঠে আসুন। সূর্য শঙ্কর উঠলেন। খুব ধীরে ধীরে উনি উঠলেন। তারপর দাদার একদম নাগালের মধ্যে এসে বললেন, আপনি যে আজ আমায় গান গেয়ে হারিয়ে দিয়েছেন অরুণলাল, কিভাবে যে আপনাকে সংবর্ধনা জানাবো। ব্রতীশের ঠোঁট দিয়ে মৃদু একটা শব্দ বের হলো। আহা, আর পেছবেন না বরুণবাবু, আর পেছবেন না। তারপরের ঘটনাটা শুনবেন না? ওখানে বসে কি বলা যায় না? কিন্তু দাদাও যে এখানে বসেই প্রভাতী রাগ ধরেছিলেন, আর ঘড়িতে বাজে তখন 3:10। সূর্য শঙ্কর তখন আলতো করে একটা ধাক্কা দিয়ে তার গানকে চিরদিনের মতো থামিয়ে দিলেন। 500-700 ফুট খাদের নিচে পড়ে গিয়ে দাদা আমার টুকরো টুকরো হয়ে গেল। আহা, কিন্তু আপনি এত পেছচ্ছেন কেন? আরে পড়ে যাবেন তো। আসুন না, যেভাবে সূর্য শঙ্কর আমার দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, সেভাবে আমাকেও একটা ধাক্কা দিই। হ্যাঁ, আমিও নিচে পড়ে যাই। হ্যাঁ, দিন না। আরে কি পাগলামো করছেন বরুণবাবু?
পেছনে খাট, আপনি পড়ে যাবেন। বরুণবাবু নেমে আসুন। ব্রতিশ তাকে বাধা দেবার জন্য যতই এগোচ্ছে, বরুণবাবু এক পা করে ততই পিছোচ্ছেন খাদের দিকে। এবার তিনি একেবারে খাদের ধারে দাঁড়িয়ে আছেন, আর এক পা এগোলেই নিশ্চিত তার মৃত্যু। কিন্তু ততক্ষণে নাটকীয় সেই ঘটনাটা ঘটে গেল। ব্রতিশ চিৎকার করে উঠল, না না না, বরুণবাবু! কোথায় বরুণবাবু? খাদের নিচে পড়ে তখন তার দেহটা টুকরো টুকরো হয়ে গেছে। পরের ঘটনা খুবই সামান্য। চিৎকার চেঁচামেচিতে রামপেয়ারি উঠে এসেছিল। বাবুজি, সাহেব একটা খাট রেখে গিয়েছিলেন আমার কাছে। সুবা হলে তারপর আপনাকে দিতে বলেছিলেন। চিঠিটা খুলে পড়তে শুরু করেন ব্রতিশ। নমস্কার ব্রতিশবাবু। ব্রতিশবাবু, আমাকে ক্ষমা করবেন। এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। সূর্যশঙ্কর আর বরুণলাল যে একই ব্যক্তি, তা বুঝি এতক্ষণে আপনি ভালোই বুঝতে পেরেছেন। শুনছিলেন শ্রী বরেন গঙ্গোপাধ্যায় রচিত রাত 3:10। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব। আমার গল্প বলা কাজে।